প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি দ্বিতীয় ক্লাসটি নেব ভিডিওতে। আমি প্রথম ক্লাসে তোমাদের সিলেবাস সম্পর্কে অবহিত করেছিলাম। এই ক্লাসে আমি তোমাদের টেক্সট ভিত্তিক পড়ানো শুরু করব। সাধারণত আমি প্রথমেই যে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতাটি আছে সে দুটোর মধ্যে কোনো একটা পড়াই। এ দুটি অথবা হিসেবে আসে তোমরা জানো, এবং পরীক্ষাতে 7 নম্বর আসে, দুটি শর্ট প্রশ্ন আসে এবং 5 নম্বরের একটি বড় কোশ্চেন আসে, এবং একটার অর হিসেবে আর একটা আসে। তো আজকে আমি তোমাদের যে বেরটোল্ড ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি আছে সেটি দিয়েই শুরু করি। এরপর ধীরে ধীরে কবিতা, গল্প, প্রবন্ধ যেগুলি আছে সেগুলো আমি সময় সুযোগ করে নেব। তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটির শুরুতেই আমি একটি জিনিস খুব বেশি করে নজর দিতে বলবো। সেটি হলো এই কবিতাটির অনুবাদক কিন্তু শঙ্খ ঘোষ, এই নামটি মনে রাখবে। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। আর প্রতিটা গল্প কবিতার মতো এটারও কিন্তু তোমরা উৎসটি মনে রাখবে। এটার উৎস হলো ব্রেখটের লেখা কোয়েশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস নামক কবিতার সরস অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। তাহলে যদি পরীক্ষায় পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি কোন কবিতা থেকে নেওয়া, তোমরা লিখবে বেরটোল্ড ব্রেখট, যিনি একজন জার্মান ভাষার কবি। তাঁর লেখা কবিতাটির নাম হলো কোয়েশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস। সেই কবিতার সরস ভাবানুবাদ করেছেন শঙ্খ ঘোষ, যেটা আমাদের পাঠ্যসূচিতে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামে গৃহীত হয়েছে। তো এটা গেল আমার প্রথম বলার। আজকের ভিডিওতে আমি যে কবিতাটি পড়াবো সেটি আমি 3টি পর্বে পড়াবো। প্রথম পর্বে কবি পরিচিতি অংশটি বলবো, কারণ কবিতার ক্ষেত্রে এই কবি পরিচিতি অংশটি প্রাসঙ্গিক। দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কবিতাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তুটি বলবো। আর তৃতীয় পর্বে আমি কবিতাটির লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো, ব্যাখ্যা বিশ্লেষণগুলি বুঝিয়ে দেবো। তো চলো প্রথম পর্বে আমরা কবি পরিচিতি অংশটি একটি বলি। তো বেরটোল্ড ব্রেখট কিন্তু জার্মান ভাষার কবি। এক সম্পন্ন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার জীবন কেটেছিল ভবঘুরেদের মতো। বারবার তাকে দেশান্তরী হতে হয়েছিল। জার্মানিতে জন্মগ্রহণ করে মাত্র 25 বছর তিনি জন্মভূমিতে থাকার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে 19 বছর বয়সে সৈন্য বিভাগের করণিক পদে তিনি কিছুদিন কাজ করেন। সেই সময় তার জীবন দৃষ্টির কিছুটা বদল ঘটে। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তার অনেক সহপাঠী ও সহকর্মীরা সৈন্যদলে যোগদান করেছেন। তো এরপর তাকে বার্লিন চলে যেতে হয়, অর্থাৎ তাকে মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়। বার্লিন থেকে আবার কখনো তাকে সোভিয়েত ইউনিয়ন, কখনো ডেনমার্ক, কখনো সুইডেন ইত্যাদি জায়গায় বারবার থাকতে হয়। অবশেষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যান, সেখানে বেশ কিছু দিন কাটান। এখানে থাকাকালীনও আবার যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিনদের ঠান্ডা যুদ্ধ শুরু হয়, তখন মার্ক্সবাদী সন্দেহে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়। তখন আবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করে বার্লিন চলে আসেন। এইভাবে বারবার বিভ্রান্তির শিকার হন এবং বারবার তাকে দেশান্তরী হওয়ার কারণেই তার মধ্যে এই জীবন সম্পর্কে এক গভীর বোধ জন্মায়। জীবন সম্পর্কে গভীর পাঠই হয়তো তাকে মার্ক্সবাদী জীবন দর্শনে বিশ্বাসী করে তোলে। তিনি সাম্যবাদী চেতনার কবি, নাট্যকার হয়ে ওঠেন। অর্থাৎ তিনি এমন এক সমাজ, এমন এক দেশ কল্পনা করেন যেখানে কোনো ধনী দরিদ্র উচ্চনীচ ভেদাভেদ থাকবে না। আমরা যে কবিতাটি পড়তে চলেছি, এই কবিতাটিও কিন্তু তার সেই মার্ক্সবাদী জীবন দর্শন থেকে লেখা। অর্থাৎ এই কবিতাটিও মার্ক্সবাদী জীবন দর্শনের ফসল। এই কবিতাটিতে তিনি শ্রমজীবী, খেটে খাওয়া ক্ষেতমজুরদের গুরুত্ব দিতে চেয়েছেন। বাংলা সাহিত্যে কিন্তু এরকম শ্রমজীবী মানুষদের গুরুত্ব দিয়ে কবিতা লেখার একটা ধারা আছে। অর্থাৎ এই লেখাগুলি অপ্রতুল নয়। আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেটা তোমরা বড় কোশ্চেনের ক্ষেত্রে কোটেশন হিসেবে ব্যবহার করতে পারো, তাতে উত্তরের মান বাড়বে।
এর অগ্রপথিক রবীন্দ্রনাথকে বলা যায়। তোমাদের অতি পরিচিত একটি কবিতা ওরা কাজ করে, সেখানে তিনি ওরা বলতে শ্রমজীবী মানুষদের কি বুঝিয়েছিলেন। কবিতাটির শেষে সেখানে ছিল শত শত সাম্রাজ্যের ভগ্নাশেষ পরে ওরা কাজ করে। আসলে সাম্রাজ্যের পর সাম্রাজ্য চলে যায়, কিন্তু শ্রমজীবী মানুষদের যে কর্মপ্রবাহ তাতে কখনো ছেদ পড়ে না। তারাই আসলে চলমান রথচক্রকে ধরে রাখে। রবীন্দ্রনাথের অপমানিত বলে একটি কবিতা আছে, সেখানেও তিনি বলছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এমনকি নজরুল ইসলাম তো সাম্যবাদী চেতনার কবি, তোমরা সবাই জানো। তাঁর লেখা মানুষ, কুলিমজুর এই কবিতাগুলিতে সেই সাম্যবাদী চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। বিশেষত কুলিমজুর কবিতাটিতে কুলিমজুরদেরকে তিনি দেবতার আসনে বসিয়েছেন এবং বলেছেন যে তাদের বুকে পা রেখেই নবযুগের উত্থান হবে। সুকান্ত ভট্টাচার্যর কথা না বললেই নয়, একই রকম চিন্তাভাবনা থেকে, কমিউনিস্ট মানসিকতা থেকে তিনি কবিতা লিখেছেন। একালেরও অনেক কবি কিন্তু এই খেটে খাওয়া শ্রমজীবী ক্ষেতমজুরদের নিয়ে কবিতা লিখেছেন। তো আমাদের যে কবিতাটি পড়তে হবে সেই কবিতাটিতেও কিন্তু সেই শ্রমজীবী মানুষদের গুরুত্ব দিয়েই লেখা হয়েছে। আমি কবিতা পরিচিতি অংশটি শেষ করলাম, এবার দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যাচ্ছি। সেটি হলো কবিতাটির মূল বিষয়বস্তু কী এবং সেখানে কবির মূল বক্তব্যটি কী। কবিতাটির নামকরণটি বড় মজার, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। মজুররা সাধারণত পড়তে জানে না, অশিক্ষিত হয়, কিন্তু কোনো মজুর যদি পড়তে জানে তাহলে তার মনে উঠে আসে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের মালা গেঁথেই কবিতাটির শরীর তৈরি হয়েছে। অর্থাৎ কবিতাটিতে শিক্ষিত মজুরটির মনে যে যে প্রশ্নগুলি উত্থাপন হয়েছে সেই প্রশ্নগুলি দিয়েই কিন্তু কবিতাটি লিখিত হয়েছে। এবং কোথাও কিন্তু কবিতাটিতে এই প্রশ্নগুলির উত্তর সে খোঁজেনি, উত্তরগুলি খুঁজতে চেয়েছে। সে উত্তরগুলির পাওয়ার জন্য শিক্ষিত পাঠকের কাছে সে প্রত্যাশা করেছে শুধু বইয়ে যে কথাগুলি উত্তররূপে লেখা আছে সেটি বলে সে কিন্তু ইতিহাসের এক বিশেষ মিথ্যাচারকে ইঙ্গিত করেছে। এখন শিক্ষিত মজুরটির মনে কি কি প্রশ্ন জেগেছে? তার মনে প্রথমেই প্রশ্ন জেগেছে, গ্রিসের যে 7 দরজাওয়ালা থিপ সেটা কারা নির্মাণ করেছিল, আর বইয়ে কি লেখা আছে? চীনের প্রাচীর যেটা বিশ্ববিখ্যাত, সেই প্রাচীর যেদিন নির্মাণ শেষ হয়েছিল সেই সন্ধ্যায় রাজমিস্ত্রিরা কোথায় গেছিল? দক্ষিণ আমেরিকার রাজধানী পেরুর রাজধানী লিমা সোনা ঝকঝকে করে তুলেছিল যারা, তাদের বাসভূমি কোথায় ছিল? বৈভবপূর্ণ সাম্রাজ্য বাইজেন্টিয়াম কিংবা উপকথার আটলান্টিসের মতো সভ্যতায় শ্রমজীবী মানুষরা কোথায় ঠাঁই পেয়েছিল? স্থাপত্যকলায় নন্দনতন্ত্রে রোম বিশ্ববিখ্যাত, তার স্থাপত্যগুলি নির্মাণ করেছিল কারা? মজুরটি আরও জানতে চেয়েছে, আলেকজান্ডার দ্বিতীয়, ফ্রেডারিক, সম্রাট সিজার, তারা যে বিশ্ববন্দিত বীর যোদ্ধা, তাদের যুদ্ধজয় একলাই সম্ভব হয়েছিল কিনা, নাকি তার পিছনে অনেক সুদক্ষ সৈন্যবাহিনীর অবদান ছিল সমান? এই সমস্ত প্রশ্ন দিয়েই কিন্তু কবিতাটি শেষ হয়েছে। এই বলে কত সব খবর, কত সব প্রশ্ন। আসলে এই অন্তহীন প্রশ্নের রেস চলতেই থাকবে, এই উদাহরণের কখনো শেষ হয় না। এটাই কিন্তু শিক্ষিত মজুরটি বলতে চেয়েছে। তো তার এই বক্তব্যগুলো থেকে কবিতাটির দুটি বিষয় উঠে আসে, সেটি কিন্তু কবিতাটিতে কবিরও মূল বক্তব্য। সেটি হলো কি না, কি বলতে চেয়েছে মজুরটি বলতে চেয়েছে যে প্রথমত তিনি স্বীকৃতি দিতে চেয়েছেন শ্রমজীবী মানুষদের অবদানকে, যাদেরকে কেউ কখনো স্বীকৃতি দেয়নি, গুরুত্ব দেয়নি। যারা এই পৃথিবীর প্রকৃত নির্মাতা, যারা এই সভ্যতার রথচক্রকে ধারণ এবং বহন করে যায়, যাদের কর্ম ঘর্ম, যাদের রক্ত দিয়ে এই কালের রথচক্র গতিশীল থাকে, তাদেরকে মর্যাদা দিতে চেয়েছেন। যারা সভ্যতার পিলসুজ, তাদেরকেই তিনি গুরুত্ব দিতে চেয়েছেন। যারা তাদের কায়িক শ্রমকে মূলধন করে চিরকাল ধরে যারা সভ্যতার অপরাজেয় বাহন হয়ে উঠেছে, তাদেরকেই তিনি গুরুত্ব দিতে চেয়েছেন। যারা চিরবঞ্চিত, যারা চির উপেক্ষিত, তাদেরকেই তিনি এই কবিতায় গুরুত্ব দিতে চেয়েছেন। এটা গেল একটা দিক।
আর একটা দিক হলো এই কবিতায় তিনি প্রথাগত ইতিহাস, অর্থাৎ যে ইতিহাস আমরা পড়ি সেই ইতিহাসের ত্রুটিকে ধরতে চেয়েছেন। যে ইতিহাস আমরা পড়ি তা আসলে সম্রাট বা রাজরাজাদের প্রচার সর্বস্ব আখ্যান মাত্র। সেখানে কিন্তু মিথ্যাচারে ভরা, সেখানে কিন্তু শ্রমজীবী মানুষদের গুরুত্বকে স্বীকার করা হয় না। ইতিহাস তো লিখিতেই হয় উচ্চবর্গীয় মানসিকতা থেকে, সেখানে নিম্নবর্গের মানুষেরা ঠাঁই পাবে কেমন করে? এই কারণে কিন্তু প্রথাগত ইতিহাসের যে ত্রুটিপূর্ণ দিক, যে চিরবঞ্চনার অধ্যায়গুলো রয়েছে, যে রাজাদের নাম জ্বলজ্বল করছে, সেখানে আসল কৃতিত্বের ভাগিদার শ্রমজীবী মানুষেরা ইতিহাস তা কখনো স্বীকার করেনি। সেই চিরবঞ্চনার বিরুদ্ধেই কিন্তু আঙুল তুলেছে, সমালোচনা করেছে এই শিক্ষিত মজুরটি। এই দুটি বক্তব্যই কিন্তু কবিতাটিতে আছে। তাহলে আমি একদম 2 লাইনে বলে দিই যাতে আরেকটু তোমাদের মাথায় ঢোকে। সেটা হলো, এই কবিতায় কবি প্রধানত গুরুত্ব দিতে চেয়েছেন শ্রমজীবী মানুষদের অবদানকে, অর্থাৎ ইতিহাস স্বীকার না করলেও কবি এখানে গুরুত্ব দিতে চেয়েছেন শ্রমজীবী মানুষদের যাবতীয় অবদানকে। আর দ্বিতীয়ত, প্রথাগত ইতিহাসের ত্রুটিকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখবে যে প্রশ্নগুলি শিক্ষিত মজুরটি করেছে সেখানে কিন্তু একটি উত্তরও সে দেয়নি, সবকটাই প্রশ্নের আকারে রেখেছে। আসলে এই প্রশ্নের আকারে রেখে সে উচ্চবর্গের চেতনা থেকে উত্তরটি আশা করেছে, পাঠকবর্গ যেন উত্তরটি দেয়। তবুও কিন্তু বইয়ে থেকে লেখা আছে সেটি বলে আসলে সে তীব্র শ্লেষ, তীব্র বিদ্রূপ করেছে উচ্চবর্গীয় হেজিমনিক মানসিকতাকে। অর্থাৎ উচ্চবর্গের মানসিকতা, উচ্চবর্গীয় ইতিহাস নির্মাতারা যে পক্ষপাতমূলক দোষে দুষ্ট, এটি সে বারবার দেখিয়ে দিতে চেয়েছে। এই দুটিই কিন্তু কবিতায় মূলত উঠে এসেছে। এবার আমি যখন তোমাদের কবিতাটি লাইন ধরে ধরে পড়াবো তখন কিন্তু তোমরা অনায়াসে বিষয়টি অনুভব করতে পারবে এবং এই বক্তব্যের সঙ্গে তোমরা সেই কবিতার লাইনগুলো সাযুজ্য প্রকাশ করতে পারবে। এই হচ্ছে কবিতাটির মূল বক্তব্য। এবার চলো আমরা লাইন ধরে ধরে ব্যাখ্যা করি। আমি তোমাদেরকে বলেছি যে শিক্ষিত মজুরটির মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। তো সেই প্রশ্নের সমাহার নিয়েই কবিতাটি। তার মনে প্রথম যে প্রশ্নটি জেগেছে সেটি হলো, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? এই কবিতাটি থেকে আর একটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে যে অনেকগুলো টিকা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ অনেক প্রসঙ্গ রয়েছে, ঐতিহাসিক প্রসঙ্গ, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমটা আমরা পেলাম তার প্রশ্নের সূত্র ধরে, সেটি হলো 7 দরজাওয়ালা থিবসের প্রসঙ্গ। প্রাচীন গ্রিসে অবস্থিত এই 7 দরজাওয়ালা থিবস, যার বর্তমান নাম থিভাই, এর প্রতিষ্ঠাতা রাজা কডমাস। এর 7টি প্রবেশদ্বার ছিল, যার বিশালত্ব ও সৌন্দর্য ছিল তুলনাহীন। এখন এই বিশাল এবং সুন্দর থিবসের প্রসঙ্গ উত্থাপন করে, প্রশ্নের আকারে উত্থাপন করে মজুরটি জানতে চেয়েছে যে এই থিবস কারা বানিয়েছিল, অর্থাৎ থিবসের নির্মাতা কারা। এবং এই প্রশ্নটি সে পাঠকের কাছ থেকেই উত্তর পেতে চেয়েছে, শিক্ষিত পাঠকবর্গের কাছ থেকে। উত্তরটি সে নিজে দেয়নি, অর্থাৎ সে কিন্তু উচ্চবর্গের পাঠকের চেতনার দ্বার থেকে উৎসারিত করতে চেয়েছে উত্তরটা। উত্তর হবে মজুররা। এবং তারপরেই সে ব্যঙ্গের ভঙ্গিতে প্রথাগত ইতিহাসের যে অসঙ্গতি এবং মিথ্যাচার সেটি চিহ্নিত করে দিয়েছে এই বলে বইয়ে লেখে রাজার নাম। অর্থাৎ থিবস বানিয়েছিল মজুররা, কিন্তু মজুরদের কথা বইয়ে লেখা নেই, বইয়ে লেখা আছে রাজা কডমাসের নাম। তারপরেই সবথেকে বিদ্রুপাত্মক উক্তিটি মজুরটি করেছে, রাজা কি পাথর ঘাড়ে করে আনতো? আসলে এই উক্তিটির মধ্য দিয়ে বা এই প্রশ্নটির মধ্য দিয়েও সে বলতে চেয়েছে যে এমন কোনো স্থাপত্যকর্ম নেই যেখানে রাজারা পাথর বা ইট ঘাড়ে করে আনে। পাথর আনে মজুররা, কিন্তু প্রতি ক্ষেত্রেই নাম হয় রাজাদের। এই কারণে সে এই প্রশ্নের আলোকে সেই মজুরদের অবদানকেই গুরুত্ব দিতে চেয়েছে। তার দ্বিতীয় যে প্রশ্নটি, অর্থাৎ দ্বিতীয় যে প্রসঙ্গটি সে তার মনে এসেছে,
সে এনেছে কবিতায় মজুরটি, শিক্ষিত মজুরটি, সেটি হলো ব্যাবিলনের প্রসঙ্গ। লাইনটা লক্ষ্য করো, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার। ব্যাবিলন তোমরা নিশ্চয়ই জানো যে গ্রিসের একটি প্রাচীন শহর। ব্যাবিলন শব্দটির অর্থ ঈশ্বরের দরজা। এই শহরটি তখনকার সময়েও আধুনিক মহানগরের মতো ছিল। এর সামনে ছিল একটি উঁচু সুন্দর প্রবেশপথ এবং আরেকটি ছিল ঝুলন্ত উদ্যান, যেটি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। এই ব্যাবিলনের সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে বারবার বহিঃশত্রুরা একে আক্রমণ করে গুঁড়িয়ে দিয়েছে। যেমন পারস্য সম্রাট সাইরাস ব্যাবিলন গুঁড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই ব্যাবিলন গুঁড়ো হওয়ার পরেও অগণিত শ্রমিকদের বুকের রক্ত আর চোখের জলে তা বারবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিহাস কিন্তু সেই হতভাগ্য শ্রমিকদের মনে রাখেনি। এখানেই মজুরটির আপত্তি। সে বলছে যে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, গড়ে তুলল কিন্তু শ্রমিকরা, অর্থাৎ 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য ব্যাবিলনকে সেই রূপদান করেছে শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের কথায় ইতিহাস নীরব, সেখানে কিন্তু তাদের অবদানকে কোনো স্বীকৃতি দেওয়া নেই। শিক্ষিত মজুরটি এরপরই এনেছে লিমার প্রসঙ্গ। লাইনটা লক্ষ্য করো, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়। দক্ষিণ আমেরিকার অন্তর্গত পেরুর রাজধানী ছিল লিমা। তৎকালীন সময়ে এটি ছিল একটি বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র। এর ছিল অসামান্য সৌন্দর্য সুষমা। এখানে তিনি সোনা ঝকঝকে বলেছেন এর সমৃদ্ধি ও বৈভবের কারণে। অর্থাৎ লিমাকে যারা সোনার মতো ঝকঝকে বা উজ্জ্বল করে তুলেছিল, সেই সোনার প্রাসাদে কিন্তু ঠাঁই হয়নি তার নির্মাতারা, শ্রমজীবী মানুষরা। তাই এই ব্যঙ্গোক্তিটি করেছে মজুরটি যে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা কিন্তু থাকতো কোনো অস্বাস্থ্যকর পরিবেশে, কোনো অন্ধ গলির অস্বাস্থ্যকর পরিবেশে। তারা কিন্তু সেই প্রাসাদে ঠাঁই পায়নি। আসলে শ্রমজীবী মানুষরা প্রাসাদ বানায় কিন্তু কোনো কালেই সেই প্রাসাদে তারা ঠাঁই পায় না। পরের প্রসঙ্গ, মজুরটির মনে প্রশ্ন এসছে, লাইনটা লক্ষ্য করো, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। এবারে এসেছে চীনের প্রসঙ্গ, চীনের প্রাচীরের প্রসঙ্গ। চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায়। এই চীনের প্রাচীরে কিন্তু পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। বহিঃশত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চৈনিক সম্রাট শি হুয়াংতি প্রায় 6532 কিলোমিটার দীর্ঘ এবং 24 ফিট উঁচু এই প্রাচীর নির্মাণ করিয়েছিলেন। এই প্রাচীরটি অগণিত শ্রমজীবী মানুষের ত্যাগ, সাহস, শ্রম ও আত্মবলিদানেরই ফসল। কিন্তু যাদের নিরলস কর্মপ্রয়াসে এই পৃথিবী বিখ্যাত কীর্তিগাথা নির্মিত হলো, ইতিহাস তাদের প্রতি কিন্তু নীরব থাকলো। আসলে প্রথাগত ইতিহাস শ্রমজীবী মানুষদের কখনোই গুরুত্ব বা স্বীকৃতি দেয় না। তা পক্ষপাত সে দুষ্ট, তা সর্বদাই প্রভুত্বকামী শক্তির জয় ঘোষণা করে। চীনের প্রাচীরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তাই ইতিহাসের এই চিরবঞ্চনা ও বিভ্রান্তিকর এই মতবাদের প্রতি কটাক্ষপাত করে এখানে কবি রাজমিস্ত্রিদের গুরুত্বকে মর্যাদা দিয়েছেন বা রাজমিস্ত্রিদের অবদানকে মর্যাদা দিয়েছেন। এরপরই তিনি এসেছেন রোমের প্রসঙ্গ। জয়তোরণের ঠাসা মোহনীয় রোম। মোহনীয় শব্দটির অর্থ সুন্দর, জয়তোরণ শব্দটির অর্থ জয় সূচক তোরণ। রোমান সম্রাটরা যত রাজ্য জয় করতেন, যত দেশ জয় করতেন, তার স্মৃতিস্বরূপ কিন্তু একটি করে তোরণ বা ফটক বা দ্বার নির্মাণ করতেন। এটা তাদের ঐতিহ্য ছিল এবং এই জয়তোরণগুলোর জন্যই কিন্তু রোম এত সুন্দর একটি স্থান। কিন্তু
শিক্ষিত মজুরটির মনে যে প্রশ্নটি জেগেছে সেটি হলো যে ইতালির এই স্বপ্ননগরী রোম যে স্থাপত্য কলা ও নন্দনতত্ত্বের জন্য পৃথিবীতে বিখ্যাত হয়েছে, ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে, সেই রোমকে মোহনীয় করে তুলেছে কারা? তাই তার প্রশ্ন, লাইনটা দেখো, বানালো কে? অর্থাৎ উত্তরটা কিন্তু আমাদের মধ্য থেকেই আসবে, বানিয়েছে শ্রমজীবী মানুষেরা। তারপরে বলছে কাদের জয় করলো সিজার? রোম সম্রাট জুলিয়াস সিজার পৃথিবী বিখ্যাত একজন সম্রাট। তিনি প্রচুর জাতিকে পরাস্ত করেছিলেন, তাদের মধ্যে গলরা ছিল, শক্তিশালী গলরা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট রূপে তার নাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু একা সিজার সেই সব দেশ জয় করতে পারেননি, তার পিছনে অজস্র সাধারণ সৈন্যবাহিনীর অবদান ছিল। তাই মজুরটি এই প্রশ্নটি করেছে, কাদের জয় করল সিজার? একা সিজার কিন্তু কাউকে জয় করতে পারতেন না যদি তার পিছনে সুদক্ষ সৈনিকরা না থাকতেন। পরের লাইনটা, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এরপরেই শিক্ষিত মজুরটির মনে বাইজেন্টিয়াম এই সভ্যতাটির প্রসঙ্গ এসেছে। রোমে অবস্থিত রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে এই বাইজেন্টিয়াম সাম্রাজ্য গড়ে উঠেছিল। এখানেও শিল্পকলার অভূতপূর্ব উন্নতি হয়েছিল এবং তা ধীরে ধীরে সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। কিন্তু শিক্ষিত মজুরটির প্রশ্ন যে বাইজেন্টিয়ামকে যারা এরকম সুদৃশ্য একটি সভ্যতায় পরিণত করেছিল, তারা কিন্তু প্রাসাদে ছিল কি? না, সেই বাইজেন্টিয়ামের সুদৃশ্য রাজপথে তাদের স্থান হয়নি, সুরম্য প্রাসাদে তাদের স্থান হয়নি। তারা থাকতো সেই কোনো অন্ধকারাচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে। তাই শিক্ষিত মজুরটি এখানে শ্রমজীবী মানুষদেরকেই কিন্তু গুরুত্ব আরোপ করতে চেয়েছেন, রাজাদেরকে নয়। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, এই আটলান্টিসকে উপকথার বলা হয়েছে। কেন না, পৌরাণিক উপাখ্যানে এই দ্বীপের কথা আছে। এই দ্বীপের অস্তিত্ব এখন নেই, উপাখ্যানে পুরাণে কিন্তু এই দ্বীপের উল্লেখ আছে এবং শোনা যায় নাকি বা কথিত আছে এই দ্বীপ অত্যন্ত সমৃদ্ধশালী একটি সভ্যতা ছিল, যা পরবর্তীকালে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। সেই প্রসঙ্গটি এনেছে শিক্ষিত মজুরটা। বলছে আটলান্টিস উপকথার রূপকথার একটা নগরী ছিল, কিন্তু যেদিন সমুদ্রের তলদেশে তা তলিয়ে যাচ্ছিল, সেই দিন ডুবতে ডুবতেও সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। আসলে সেখানকার অধিবাসীরা কিন্তু তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য চিৎকার করেনি। আসলে তারা চিৎকার করেছিল এটা বোঝাতে যে তাদের অমূল্য জীবনখানি কৃতদাসরা এসে রক্ষা করুক। তারা যেন বলতে চেয়েছিল কৃতদাসরা থাকতে তারা মরছে কেন। এটি তাদের চরম স্বার্থপরতা ও নির্লজ্জতার পরিচায়ক। আসলে কবি এখানে এই কৃতদাসদের জন্য উচ্চবিত্তের মানুষদের চিৎকার শুনিয়ে তাদের মানসিক নির্লজ্জতাকে প্রকাশ করেছেন। এই জন্যই এই প্রসঙ্গটা মজুরটি এনেছে। পরের প্রসঙ্গ দেখো, তিনি বলছেন তারপর, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? এরপর এসেছে ভারত জয়ের প্রসঙ্গ। আলেকজান্ডার ছিলেন ম্যাসিডন রাজ্যের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র। পিতার মৃত্যুর পর তিনি পারস্য সিরিয়া হয়ে ভারতভূমিতে প্রবেশ করে পুরুকে পরাস্ত করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। কিন্তু এই প্রসঙ্গটি অর্থাৎ গ্রিক বীর আলেকজান্ডার একজন সমরকুশলী সম্রাট হিসেবে তার জুড়ি মেলা ভার। কিন্তু আলেকজান্ডারের প্রসঙ্গটি এনে এই শিক্ষিত মজুরটি বলতে চেয়েছে যে একা আলেকজান্ডার কিন্তু বিশ্ব জয় করতে পারতেন না যদি তার পিছনে অজস্র সুদক্ষ ও সাহসী সেনাবাহিনী না থাকতেন। একা সিজারের পক্ষেও যেমন গলদেরকে হারানো সম্ভব ছিল না, একা আলেকজান্ডারের পক্ষেও কিন্তু ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়া সম্ভব ছিল না যদি তার পিছনে অনেক সুদক্ষ এবং সুনিপুণ শ্রমিকের ত্যাগ, শ্রম, ঘাম ইত্যাদি না থাকতো। কিন্তু প্রথাগত ইতিহাস সর্বদা ক্ষমতাবানেরই জয়গান গায়, গুণগান গায়, তাদের শ্রেষ্ঠত্বকেই স্বীকৃতি দেয়, আর উপেক্ষিত থাকে সমষ্টিগত মানুষের, সাধারণ মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, কান্না,
শ্রম ইত্যাদি। এই কারণে এই বিভ্রান্তিকর ইতিহাসের প্রতি পুনরায় মজুরটি কটাক্ষপাত করে তিনি সাধারণ মানুষের অবদানকেই মর্যাদা দিতে চেয়েছেন। পরের প্রসঙ্গ হচ্ছে গলদের নিপাত করেছিল সিজার। রোম সম্রাট সিজার, তিনি পূর্বেই বললাম, তিনি বিখ্যাত শক্তিশালী একজন রাজা ছিলেন। সেই সিজার কিন্তু দীর্ঘ 8 বছর ধরে লড়াই করে গলদের যুদ্ধবাজ জাতি গলদের পরাস্ত করে রোমের সর্বাধিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট রূপে তার নাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই ঐতিহাসিক প্রসঙ্গটার উল্লেখ তো করিয়েছেন, তার পাশাপাশি খুব সুন্দর একটি কথা বলেছেন, নিদেন একটা রাঁধুনি তো ছিল। আসলে রাঁধুনির প্রসঙ্গটা আনলেন কেন? কারণ এই রাঁধুনির প্রসঙ্গটি এনে বোঝাতে চাইলেন যে সিজার একা তো ছিলেন না, তার সেনাবাহিনীরা তো ছিলেনই, এমনকি তাদের কথা ছেড়ে দিলেও যোদ্ধাদের রসদ জোগানোর জন্য একজন রাঁধুনি ছিল, যে সাধারণ খেটে খাওয়া মানুষ। সকলের অজ্ঞাতসারে অন্যান্যদের মতোই এই বিজয়গাথায় সেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কিন্তু ইতিহাস তার প্রতি নীরব। একটা রাঁধুনির অবদানকেও এখানে মজুরটি সমান গুরুত্ব বা স্বীকৃতি দান করেছেন। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর্মাডা হচ্ছে স্পেনীয় নৌবহর, রাজা ফিলিপের বিখ্যাত নৌবহর আর্মাডা, যাতে 130টি রণতরী ছিল, যার মধ্যে 22টি যুদ্ধ জাহাজ এবং 108টি বাণিজ্য তরী। এই 130টি যুদ্ধ জাহাজ তিনি প্রেরণ করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু তার মধ্যে 63টি নৌবহর ধ্বংস হয়ে যায়, যা রাজা দ্বিতীয় ফিলিপের যাত্রাভিমানে লাগায় এবং তিনি অত্যন্ত শোকগ্রস্ত হয়ে কেঁদেছিলেন। কিন্তু মজুরটি সেই প্রসঙ্গ উত্থাপন করে পরের লাইনে বলেছে, আর কি কেউ কাঁদেনি, আর কেউ কাঁদেনি। অর্থাৎ রাজা ফিলিপ যেমন দুঃখ পেয়েছিলেন, সমান দুঃখ পেয়েছিলেন স্পেনের আমজনতা, সাধারণ মানুষ। কিন্তু ইতিহাস রাজার শোককেই বেশি গুরুত্ব দিয়েছে, সাধারণ স্পেনীয় জনগণের কান্নাকে গুরুত্ব দেয়নি। এভাবেই কিন্তু ইতিহাস সর্বদা রাজরাজাদের গুরুত্বকেই বা প্রচার সর্বস্ব তাই দোষে দুষ্ট, রাজরাজাদের গুরুত্বকেই সর্বদা স্বীকৃতি দেয়, সেখানে সাধারণ মানুষরা উপেক্ষিতই থেকে যায়। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, আর এক রাজার নাম দ্বিতীয় ফ্রেডারিক। তার প্রসঙ্গটি এনেও সেই একই কথার পুনরাবৃত্তি করতে চেয়েছে মজুরটি। দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন প্রাশিয়ার সম্রাট। তিনি ইংল্যান্ডের সঙ্গে বন্ধুত্ব করে অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন, ফ্রান্স প্রভৃতি দেশগুলির বিপক্ষে যুদ্ধ শুরু করেছিলেন এবং 1756 থেকে 63 পর্যন্ত মোট 7 বছর ধরে যুদ্ধ করে তিনি শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন। কিন্তু একই কথা বলেছে, কে জিতেছিল একলা সে? যেমন আলেকজান্ডার একলা পারেননি, যেমন সিজার একলা পারেননি, ঠিক তেমনি দ্বিতীয় ফ্রেডারিকও একলা জিততে পারতেন না যদি তার পেছনে অসংখ্য মানুষের অবদান থাকতো। পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? অর্থাৎ এরকম প্রথাগত ইতিহাসের পাতায় পাতায় অজস্র রাজাদের জয়ের, বিজয় লাভের কথা রয়েছে। প্রত্যেকবার বিজয় লাভের পর যে উৎসব হতো, সেখানেও কিন্তু ভোজ বানাতো শ্রমজীবী মানুষেরাই, মজুররাই। সেখানেও কিন্তু তাদের অবদানই দেখা যেত। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ জয়ের পর ভোজ উৎসব, জয়োৎসবের ভোজ, সব ক্ষেত্রেই কিন্তু তাদের অবদান ছিল, কিন্তু কোথাও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া নেই। 10 বছরে একজন মহামানব খরচ মেটাতোকে, এখানে মহামানব অর্থে সম্রাট রাজাদেরকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। আর 10 বছরে বলতে যে ধারাবাহিকভাবে সুদীর্ঘ কাল ধরে পৃথিবীতে যতজন রাজারা এসেছেন, সম্রাটরা এসেছেন, প্রত্যেককেই তিনি এখানে ইঙ্গিত করতে চেয়েছেন বা চিহ্নিত করতে চেয়েছেন। 10 বছরে একজন মহামানব, অর্থাৎ সুদীর্ঘ কাল ধরে ইতিহাসের পথে, ইতিহাসের ধারাবাহিকভাবে যারা আসে, যে সমস্ত রাজারা আসে, মহামানবরা আসে, তাদের কিন্তু খরচ মেটাতেও সাধারণ শ্রমজীবী মানুষেরা, তাদের রাজস্ব দিয়েই কিন্তু তাদের সমস্ত বিলাস বেসন, তাদের সমস্ত খরচাপাতি, সমস্ত কিছুই কিন্তু তাদের সম্পন্ন হতো। এই জন্য বলছে খরচ মেটাতেও কিন্তু, যেমন ভোজ বানাতো মজুররা, তেমনি খরচ মেটাতেও সাধারণ শ্রমজীবী মানুষেরা, কিন্তু তাদের অবদানকে গুরুত্ব দেওয়া নেই। কত সব খবর, কত সব প্রশ্ন, এরকম একটা
অত্যন্ত ব্যঙ্গোক্তি দিয়ে কবিতাটি শেষ করেছে মজুরটি। কত সব খবর, এখানে খবরটি হলো ইতিহাস মাত্রই রাজরাজাদের গুণকীর্তন করে আর সাধারণ মানুষদের স্বীকৃতি দেয় না, এটাই তার খবর। এরকম অজস্র প্রশ্ন তার মনে উঠে এসেছে। যেমন 12টি প্রশ্নের মালা সে গাঁথল, এরকম প্রশ্নের শেষ নেই, এরকম খবরেরও শেষ নেই। প্রতিটা খবর, প্রতিটা প্রশ্নের একটাই বক্তব্য যে ইতিহাস সর্বদাই প্রভুত্বকামী শক্তির জয় ঘোষণা করে, ইতিহাস সর্বদাই অসম্পূর্ণতার দোষে দুষ্ট, তা সর্বদাই কিন্তু ক্ষমতাবানদের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়, তাদের তোষণ করে। এরকমই ইতিহাসের যে প্রথাগত ইতিহাসের যে কাঠামো, তার ধারাবাহিক কাহিনীর যে কাঠামো, তার প্রতি আঙুল তুলেছেন এখানে মজুরটি। এইভাবেই মার্ক্সীয় দৃষ্টিতে কবিতাটিতে রাজরাজাদের গুরুত্ব অপেক্ষা শ্রমজীবী মানুষদের গুরুত্ব দিয়ে কবিতাটি শেষ হয়েছে। তো কবিতাটি আমি পড়ানো শেষ করলাম। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা করতে পারো। ধন্যবাদ।